প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি সাম্প্রতিককালে আমার ইউটিউব চ্যানেল এনামুল কবির অফিসিয়াল, সেই চ্যানেলটিতে দুটো ভিডিও আপলোড করেছিলাম। একটি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে, আর আরেকটি লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের একটি লেখা নিয়ে, তার নিজের লেখা, মহিউদ্দিন আহমেদের তার লেখা একটি প্রবন্ধ। তো সেই প্রবন্ধটি আমি পাঠ করেছিলাম সেই ভিডিওতে এবং তা নিয়ে দু একটি কথা বলেছিলাম। তো আমার এই ভিডিও কন্টেন্টগুলো অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর নজরে এসেছে, আর তিনি এগুলো নিয়ে দুটো ভিডিও নিয়ে কথা বলেছিলেন। চ্যানেল 16 নামে একটি চ্যানেল আছে, যেটি পরিচালিত হয় সম্ভবত কানাডা থেকে। খন্দকার ইসমাইল নামে এক ভদ্রলোক কানাডা থেকে সেই চ্যানেলটি চালান। তার চ্যানেলে কথা বলেছেন অধ্যাপক কলিমুল্লাহ আমার সেই দুটো ভিডিও নিয়ে। আর তিনি আমার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। প্রথমত, আমি তাকে নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেটি এভিডেন্স নির্ভর। বাংলাদেশের বিভিন্ন দৈনিকে তার সম্পর্কে তিনি যখন 4 বছর 2017 থেকে 21 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে উপাচার্য ছিলেন, উপাচার্য থাকাকালীন সময়ে তার বিভিন্ন অনিয়ম, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি বিষয়ে বিভিন্ন দৈনিক থেকে আমি রেফারেন্স দিয়ে কথা বলেছিলাম। আর আরেকটি ভিডিওর কথা যেটি বললাম, মুক্তিযুদ্ধ বিষয়ে একটি ভিডিও। আমার নিজস্ব কোনো বক্তব্য সেখানে কমই ছিলই না বলতে গেলে। মহিউদ্দিন আহমেদের একটি লেখা পড়ে ভালো লেগে যায়, সেই লেখাটি আমি আমার ভিডিওতে পড়ে শোনাই আমার সাবস্ক্রাইবার্সদের, আমার অডিয়েন্সকে, আর আমি দু একটি কথা নিজে থেকে যোগ করি সেখানে। আর অধ্যাপক কলিমুল্লাহ যে চ্যানেলটির কথা বললাম, চ্যানেল 16, সেখানে তিনি খণ্ডাবার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো, যা কিনা আমার ব্যক্তিগত অভিযোগ না। আমি বিভিন্ন পত্রিকার নিউজ মিডিয়ার রেফারেন্স দিয়ে কথাগুলো বলেছিলাম। তো তিনি সেগুলো খণ্ডাবার ব্যর্থ চেষ্টা করেছেন, আমি বলবো খণ্ডাতে পারেননি, সেভাবে চেষ্টা করেছেন। আর সেখানে আমার বিরুদ্ধে কিছু নতুন অভিযোগ তিনি এনেছেন। তো তাই আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম, এটি প্রায় 2 সপ্তাহ গড়াচ্ছে এখন। তো 2 সপ্তাহ ধরেই ভাবছিলাম যে আমাকে একটি জবাব দিতে হবে অধ্যাপক কলিমুল্লাহর আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিষয়ে কিছু বলতে হবে। তো সময় করতে পারছিলাম না নানা কারণে। তো আজ মনে করলাম এটি করা আসলে জরুরি হয়ে পড়েছে। এই জন্যে যে গতকালই আমরা জেনেছি, 18 তারিখ বুধবার ছিল গতকাল, সেখানে অধ্যাপক কলিমুল্লাহ সহ আরও 4 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরেকজন উপাচার্য একে আব্দুর নবী, তিনিও ভিসি ছিলেন, অধ্যাপক কলিমুল্লাহর আগের জন, এবং অধ্যাপক কলিমুল্লাহ। তো 2 জন ভিসি, একজন নির্বাহী প্রকৌশলী, তিনিও এখন সাবেক, আর উপাচার্য দ্বয় তারাও 2 জনই সাবেক এখন, আর 2 জন ঠিকাদার। এই 5 জনকে আসামি করে দুদক একটি মামলা করেছে। আর তার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গতকাল সচিবালয়ে সেগুনবাগিচায় তাদের যে প্রধান কার্যালয় আছে দুদকের, সেখান থেকে প্রেস ব্রিফিংয়ে এই তথ্যগুলো জানিয়েছেন। তো সেখানে অধ্যাপক কলিমুল্লাহর নামটি আবার এসেছে। আর আমি যে ভিডিও করেছিলাম তাকে নিয়ে, সেগুলো ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার 4 বছরের কর্মকাণ্ড এবং সেগুলো নিয়ে অভিযোগ। তো একই লাইনে যেহেতু আমি দেখলাম যে দুদকের অভিযোগগুলো এসেছে এবং দুদক তার বিরুদ্ধে মামলা করেছে, তো আমার কাছে মনে হলো যে আমার তার বিষয়ে কথাগুলো বলা এখন প্রয়োজন। তো আমি সেই জন্য এই ভিডিওটি আজকে করছি। তো আমার সেই অধ্যাপক কলিমুল্লাহ সম্পর্কে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম, সেখানে একজন কমেন্টার তার সম্পর্কে একটি কমেন্ট করেছেন, যিনি ইন্টারেস্টিংলি অধ্যাপক কলিমুল্লাহর ডিরেক্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন লেডি, এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন, এখন করছেন না। সো তার কাছে খুব ভালো লেগেছে আমার এপিসোডটি অধ্যাপক কলিমুল্লাহর উপর। তিনি দেখে আগ্রহী হয়ে কিছু তথ্য দিয়েছেন। তো সেই তথ্যগুলো আমি তুলে ধরবো আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে আসলে। তো আমি জানি না অধ্যাপক কলিমুল্লাহর কাজ পর্যন্ত সেটি পৌঁছবে কিনা, তিনি সেটা দেখতে পাবেন কিনা, পেলে ভালো। আমি সেই কমেন্টারের বক্তব্যটি বা কমেন্টটি আমি পড়ে শোনাবো আপনাদের, দয়া করে ধৈর্য রাখবেন। সালাম দিয়ে তিনি শুরু করেছেন, নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে আপনার এপিসোডটি দেখে মনে হলো
আপনার সাথে যোগাযোগ করি। আমাকে বলছেন সেই ভদ্রমহিলা। উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 93-94 সালের কথা বলছি, 1993-94, যখন এনজিও ব্যবসা রীতিমতো বুমিং। কলিমুল্লাহ ছিলেন নির্লজ্জ ফাঁকিবাজ এক শিক্ষক। তিনি ক্লাসে আসতেন না বললেই চলে, কখনো বলে কখনো না বলে, অথবা কখনো শেষের 10 মিনিটের সময় এসে কোনো মতে ক্লাস নিয়ে চলে যেতেন। বিভিন্ন এনজিও কনসালটেন্সি ধান্দাবাজিতে তিনি থাকতেন মহাব্যস্ত। তেমন কোনো কিছু না শিখেও যখন ফাইনাল পরীক্ষা চলে আসলো, তখন যেন মাথায় হাত। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শতপ্রণোদিত শিক্ষা ব্যবস্থা আছে। সিনিয়র আপু ভাইয়াদের কাছ থেকে নোট, বন্ধুরা নিজেরা মিলে আলোচনা বা নিজ উদ্যোগে নিজে নিজে পড়াশোনা করে শিখে নেওয়ার একটা রেওয়াজ তৈরি আছে, যা বেশিরভাগ শিক্ষার্থীকে রক্ষা করে। কলিমুল্লাহ আগাগোড়াই আওয়ামী ঘরানার। তিনি যতদূর মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল অর্থাৎ আওয়ামী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। খুব সম্ভবত 100% শিওর নই, তবে খুব মনে হচ্ছে ওনার নাম দেখেছি। 5 আগস্টের আগে সেই ফেস দ্য পিপল চ্যানেলে আওয়ামী লীগের বিপক্ষে বিষোদ্গার করতে দেখে খুব অবাক হই। এখন আবার নিজের অবস্থানে ফেরত এসেছেন। এইসব সুবিধাবাদী রং পাল্টানো শিক্ষিত মানুষের চেয়ে বিপজ্জনক কোনো কিছুই হতে পারে না। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ওনার বর্ণনাতীত নিয়ম ভাঙ্গার কারণে তো ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে জায়গা পাবার মোরাল গ্রাউন্ড থাকে না। বোঝাই যায় কত স্ট্রং ওনার পলিটিক্যাল কানেকশনস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলাম 10 বছর। তাই তার ছাত্রী এবং শিক্ষক, এই দুই পরিচয়ের কারণে আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না পাবলিকলি, তবে প্রয়োজন হলে করব। তো এই ছিল অধ্যাপক কলিমুল্লাহর একজন ডিরেক্ট স্টুডেন্টের মতামত তার সম্পর্কে। তো আরও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তো আমি তাদের সেগুলো আর এখন এখানে আনবো না, তাহলে ভিডিও অনেক বড় হবে, প্রয়োজনও নেই। আচ্ছা, তো গতকালকের কথা যদি বলি, ফিরে যাচ্ছে আবার গতকালকের সে দুদকের সে অভিযোগ, অর্থাৎ তার বিরুদ্ধে মামলা হয়েছে নতুন করে। আর আমার করা বা আগে থেকে মানে গত কয়েকদিন আগে যে আপলোড করেছিলাম তার উপর যে এপিসোডটি, সেই বিষয়ে তার বক্তব্য খণ্ডাতে গিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছেন, যেগুলো আমার সঙ্গে যায় না, আসলে আমার বিষয়ে প্রাসঙ্গিক নয়। যেমন তিনি আমাকে বলেছেন যে আমি দীপুমণির লেসপেন্সার, কারণ দীপুমণি তার বিরুদ্ধে লেগেছিলেন তার উপাচার্য থাকাকালীন সময়ে বেরোবিতে বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। দীপুমণি তার বিরুদ্ধে লেগেছিলেন, আর লেগে দীপুমণি সব লোককে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। সব কিছু তার বিরুদ্ধে তখন ইউজিসি থেকে যে তদন্ত হয়েছিল এবং তদন্তে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছিল ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো তিনি বলেছেন দীপুমণি ইউজিসিকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, এবং আমাকে বলেছেন আমি দীপুমণির লেসপেন্সার, আমি দীপুমণির থেকে হয়তো বা টাকা খেয়েছি, দীপুমণির ইঙ্গিতে আমি তার বিরুদ্ধে এইসব কথা বলছি। তো আসলে এইসব কথাগুলো দীপুমণিও আমাকে শিখিয়ে দেননি, আমিও নিজের থেকে বলছি না, কারণ আমি অধ্যাপক করিমুল্লাহকে বাই নেম চিনি, তার প্রোফাইলের কারণে বাংলাদেশের অনেকেই তাকে চেনেন, আমিও চিনি সেভাবে। আমি তার সম্পর্কে খুব যে ভালো জানি এরকম না, তাই আমি তার সম্পর্কে যেসব কথাগুলো বলেছি, আমি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্য নিয়েছি, বিভিন্ন দৈনিকের সাহায্য নিতে হয়েছে আমাকে, আর সব দৈনিকের রেফারেন্স আমার কাছে আছে। তিনি জানেন সেটি, যে সব দৈনিকে তার 4 বছরের আমলনামা খুব ভালোভাবেই চিত্রিত হয়েছিল। তো সেখানে আমি আজগুবি কিছুই বলিনি, যদিও তিনি বলেছেন আমি খোঁজখবর না নিয়ে বানিয়ে ফেলেছি, আমি কার থেকে টাকা খেয়েছি। এক পর্যায়ে তিনি আমাকে অধ্যাপক ইউনুসের লেসপেন্সার বানিয়ে ফেলেছেন। লেসপেন্সার কথাটি তার মুখে ভালোই লাগছিল, তো দুবার উল্লেখ করেছেন, একবার আমাকে দীপুমণির লেসপেন্সার বানিয়েছেন, আরেকবার অধ্যাপক ইউনুসের লেসপেন্সার বানিয়েছেন। তা আমি আসলে কারোই লেসপেন্সার নই, প্রয়োজনও হয়নি আমার সেটি হবার, আর আমি কারো পে রুলে নেই। আমি অতটা ইম্পর্টেন্ট কেউ না, অতটা ইনফ্লুয়েন্সিয়াল কেউ না, আর আমি নিজেকে ইনফ্লুয়েন্সারও বলি না যে আমাকে কেউ পে রুলে নেবে।
দরকার হয় না, তাদেরও দরকার হয় না আমাকে, আমারও দরকার নেই তাদের। তো এই অভিযোগ অসত্য। তিনি না জেনে, কনফার্ম না করে আমাকে বলছেন যে আমি তাদের লেসপেন্সার, কারো কাছ থেকে টাকা খেয়ে আমি এপিসোড বানিয়েছি। সেটি চূড়ান্তভাবে অসত্য। আর আমি যদি তার বিরুদ্ধে ভুল তথ্য দিতাম তাহলে কথা ছিল। সমস্ত কথাগুলো আমি সাবস্ট্যান্সিয়েট করতে পারবো, প্রমাণ করতে পারবো, দলিল দিয়ে, এভিডেন্স দিয়ে, রেফারেন্স দিয়ে বিভিন্ন নিউজ মিডিয়ার। সো এই অভিযোগগুলো আমার সম্পর্কে একেবারেই যাবে না, অসত্য এগুলো। তিনি নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন, দুর্বল চেষ্টা, পারেননি সেভাবে। না পেরে আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আমাকে লেসপেন্সার বা টাকা খাওয়া লোক এরকম বলবার চেষ্টা করেছেন। ভুল, তিনি ভুল করেছেন। তিনি নিজেকে আরেকটু ছোট করেছেন, এটি তার করা ঠিক হয়নি। যতটা সঠিকভাবে সম্ভব, স্ট্রংলি সম্ভব, আমার কথাকে তিনি যদি রিফিউট করতেন সুন্দরভাবে। তিনি লজিকের কথা উল্লেখ করেছেন, লজিক্যাল ফেলাসির কথা উল্লেখ করেছেন, আমার ফেলাসি তিনি নির্দেশ করেছেন। তিনি যে কত বড় ফেলাসিতে আছেন সেটা আমি কি করে বুঝাবো? যাই হোক, তা আমি বলছি কিছু কথা। তো আমি সেই ভিডিওতে তার সম্পর্কে যা বলছিলাম, এটি আমার কথা একটিও ছিল না। তখনকার পত্রিকা সেগুলো বলেছে। তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ আছে। বেরোবির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ 101টি দুর্নীতির 790 পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করে তার বিরুদ্ধে। 111টি অনিয়ম দুর্নীতির অভিযোগ এবং সেগুলোর উপর ভিত্তি করে 790 পৃষ্ঠার শ্বেতপত্র। তিনি বলেছেন ব্যক্তি উদ্যোগে শ্বেতপত্র হয় না, একজন লোক তো সেটি করেননি। এবং যে সংগঠনের কথা বলেছি, অধিকার সুরক্ষা পরিষদ, সেই সংগঠনে রয়েছেন বেরোবির শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, কেউ বাকি নেই, শিক্ষকরাও আছেন সেখানে। তাহলে সব শিক্ষক তার বিরুদ্ধে গিয়ে এরকম একটি শ্বেতপত্র তৈরি করে ফেললেন। কি এমন তিনি করলেন যে বেরোবির সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে গিয়ে অধিকার সুরক্ষা পরিষদ গঠন করতে হলো তাদের, এবং তার বিরুদ্ধে একটি শ্বেতপত্র প্রণয়ন করতে হলো? সেই শ্বেতপত্রের কোন অংশটুকু অসত্য তিনি সেইটি তুলে ধরতে পারতেন। তিনি সেই লাইনে গেলেন না। তিনি আমার ফেলেসি দেখাচ্ছিলেন। তিনি কত বড় ফেলেইশাজ, তার বক্তব্য কতটা ফেলেইশাজ, সেটা আমি কি করে বুঝাবো, কাকে বুঝাবো? আচ্ছা, 2019 সালে তিনি 17তে জয়েন করেছিলেন, 21 পর্যন্ত ছিলেন, 4 বছর। 2019 সালে শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 45টি অভিযোগ করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল, ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট সহ স্বাধীনতার স্মারক নির্মাণ কাজেও উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউজিসির তদন্ত কমিটি। এই জন্য উপাচার্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। তাহলে সম্ভবত অনেকদিন পর সেই সুপারিশ বাস্তবায়ন করছে এখন ইউনূস সরকার। যদিও তিনি, আমার থাম্বনেইলে দুটো থাম্বনেইলের ছবি দেয়া আছে, অন্যের ভিডিওর থাম্বনেইলের ছবি দেয়া আছে। একটি হলো যেখানে তিনি আমার দুটো ভিডিও নিয়ে কথা বলেছেন, আর আরেকটি হলো যেটি ডান দিকে আছে মঞ্জুরুল আলম পান্নার ছবি দিয়ে, মানচিত্র খ্যাত পান্না, ইউনূস হেইটার, সেই পান্নার সঙ্গে যে ভিডিওটি তিনি করেছেন, সেখানে তিনি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে নানা কথা বলেছেন, যেটি সরকারকে অস্থিতিশীল করবার জন্য যথেষ্ট, সরকারের বিরুদ্ধে লোকজনকে উস্কে দেবার জন্য যথেষ্ট। এইসব কথা তিনি পান্নার ভিডিওতে বলেছেন। সেই জন্য সেই ভিডিওর থাম্বনেইলটি আমি দিয়ে দিয়েছি আমার থাম্বনেইলে ছবি হিসেবে। আর দিয়েছি তিনি যেই ভদ্রলোককে কানাডা ভিত্তিক যে চ্যানেলটি তিনি সাক্ষাৎকার দিয়েছেন, পুরো আলোচনাই সেখানে আমাকে নিয়ে করেছেন, খন্দকার ইসমাইল সাহেবের চ্যানেলে কথা বলেছেন। তো আমি অবাক হয়েছি, আমি তো উল্লেখযোগ্য তেমন কেউ না, একটি এপিসোড এরকম নষ্ট হয়ে গেল শুধু আমার জন্য কথা বলে। আর কত গুরুত্বপূর্ণ কথা সেখানে বলা যেত, তিনি সেই লাইনে হাঁটলেন না। এনিওয়ে, তাকে আমি ধন্যবাদ বলবো আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। তো এতক্ষণ যা যা বলছিলাম, তিনি যেভাবে বক্তব্য খণ্ডাবার চেষ্টা করছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো, তিনি লজিক্যাল ওয়েতে অগ্রসর হতে পারলেন না। তিনি ধামাচাপা দেবার চেষ্টা করলেন, আমাকে লেসপেন্সার বললেন, টাকা খেয়েছি বললেন। সেগুলো কিন্তু সেই সব অভিযোগের ভালো উত্তর না। আর তিনি বলছিলেন একজনের উদ্যোগে শ্বেতপত্র হয় না, একজনের উদ্যোগে সেটি হয়নি।
তিনি বলছিলেন আমি দীপুমণির লেসপেন্সার না, আমি লেসপেন্সার নই, কারণ দীপুমণিকে আমি আপনার চাইতেও নেতিবাচকভাবে চিন্তা করি। দীপুমণি একটি ক্রিমিনাল আমি বলবো। দীপুমণি রাষ্ট্রের যে পরিমাণ ক্ষতি করেছেন, রাষ্ট্রের টাকার যে পরিমাণ ক্ষতি করেছেন, যে পরিমাণ বিশ্ব ভ্রমণে কোটি কোটি টাকা ব্যয় করেছেন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন, সেটি রেকর্ড ব্রেক। পৃথিবীর কোনো দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী অত বিশ্ব ভ্রমণ করেননি, অত দেশ ভ্রমণ করেননি রাষ্ট্রীয় টাকায়। আর অন্যান্য দুর্নীতির কথা তো বলে লাভই নেই। চাঁদপুরে বিশ্ববিদ্যালয় বানাবার নাম করে সেখানে জমি অ্যাকোয়ার করবার জন্যে তার আত্মীয় স্বজনের জায়গা, সেখানে জায়গার দাম বাড়িয়ে দিয়ে, তার ভাইয়ের জায়গা, অন্যান্য লোকের জায়গা, সস্তার জায়গাগুলো অনেক দাম বাড়িয়ে দিয়ে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা তিনি করেছিলেন। নানা দুর্নীতি অনিয়ম সেখানে হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেখানে। এই সব কিছুর জন্য দীপুমণি হারসেলফ ইজ রেসপন্সিবল। সো দীপুমণিকে আমি মোটেই সহ্য করতে পারি না, করবার কোনো কারণ নেই। তাকে আমি দুষ্কৃতিকারী মনে করি, ক্রিমিনাল মনে করি। তো তার থেকে টাকা খাওয়ার, তার লেসপেন্সার হবার কোনো সুযোগ নেই। আর অধ্যাপক ইউনূসের আমার মতো লোককে দরকার হয় না। হি হিমসেলফ ইজ ইনাফ ফর হিম। তিনি নিজেই তার জন্য যথেষ্ট, তার কোনো লেসপেন্সার দরকার হয় না। তার জন্য সারা বিশ্ব কাজ করে, সারা বিশ্ব তাকে মূল্যায়ন করে। এবং হাসিনার আমলে যখন অধ্যাপক কলিমুল্লাহ উল্লেখ করলেন যে তিনিও কথা বলেছেন, তিনি যখন নিগৃহীত হচ্ছিলেন ইউনূস সাহেব, তো কখন তিনি কথা বলেছেন আমার জানা নেই, এই বিষয়টি বলে থাকলে আই থ্যাংক হিম। তো অধ্যাপক ইউনূসের জন্য কথা বলে সারা বিশ্ব, আমাকে দরকার হয় না, কোনো পেইড এজেন্টের দরকার হয় না। যদি তিনি এরকম মনে করে থাকেন ইউনূস সম্পর্কে, তাহলে তিনি খণ্ডিত ইউনূসকে জানেন, পুরো ইউনূসকে এখনো জানতে পারেননি। জানতে অবশ্য তিনি চাননি। চাইলে আজকাল ইউনূস বিরোধী যেসব কথাবার্তা তিনি বিভিন্ন চ্যানেলে গিয়ে বলছেন, আর যেসব অর্ধশিক্ষিত মানুষগুলোর চ্যানেলে গিয়ে বলছেন, অধ্যাপক কলিমুল্লাহ আমি আপনাকে অ্যাড্রেস করি কথা বলছি, আমি উল্লেখ করেছিলাম সেই সব ভিডিওতে, আপনি জ্ঞানী। আই হ্যাভ নো কোয়েশ্চন অ্যাবাউট ইউর স্কলারশিপ, আই নেভার কোয়েশ্চন ইউর স্কলারশিপ। আপনার পাণ্ডিত্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আই কোয়েশ্চন ইউর অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি। আপনার সততা এবং সাধুতা নিয়ে আমার প্রশ্ন আছে। আর যাদের চ্যানেলে আপনি কথা বলছেন, বিশেষভাবে তথাকথিত সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল এবং মঞ্জুর আলম পান্না, তারা বাংলাটি পর্যন্ত গুছিয়ে বলতে পারেন না, ঠিকঠাক প্রশ্ন করতে পারেন না, ভুলভাবে ইংরেজি শব্দ ব্যবহার করেন, বাংলাও গুছিয়ে বলতে পারেন না, ঝামেলা হয়, কোথায় বিশেষ্য কোথায় বিশেষণ মিলে না অনেক সময়। তো তাদের চ্যানেলে গিয়ে আপনি বকবক করছেন, যা ইচ্ছে তাই বলছেন, এবং পারপাস একটি, তারা আপনাকে ইউজ করছে, আপনার প্রোফাইলকে ইউজ করছে অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য। আপনি জেনে বা না জেনে, নোয়িংলি অর আননোয়িংলি, ইন্টেনশনালি অর আনইনটেনশনালি আপনি যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে। তো আপনি তাদেরকে খুব বেশি প্রমোট করছেন, আমি যাদের কথা বলছি, তথাকথিত সাংঘাতিকদের, তথাকথিত চ্যানেল ব্যবসায়ীদের। সো আপনি এই কাজটি করছেন। আর অধ্যাপক ইউনূস সম্পর্কে এতটা বিশদগার করবার আগে আপনার ভাবতে হতো আরেকটু, যেভাবে আপনি করছেন সেভাবে করা যায় কিনা। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, আমি বলছি না যে আপনি তার সমালোচনা করতে পারবেন না, পারবেন। ইদানিং তার বিরুদ্ধে আপনি এমন সব সমালোচনা করেছেন যেটি শিশুতোষ, আপনার স্কলারশিপের সঙ্গে যায় না সেটি। আপনি বলবার চেষ্টা করেছেন, তার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি 2 বার বিয়ে করেছেন সেই প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্ন আপনাকে কেন তুলতে হলো? আর আপনি বলেছেন তিনি বিয়ের সময় ধর্মান্তরিত হয়েছেন, তিনি আবার ফিরে এসেছেন কিনা এটি এই দেশের মানুষের জানা দরকার। আপনি শুক্রবারে জুমার নামাজ পড়তে যান কিনা এটি এই দেশের মানুষের দেখা দরকার। অবান্তর, একেবারে অপ্রয়োজনীয় কথাবার্তা, আপনার প্রোফাইলের সঙ্গে কোনো কিছুর সঙ্গে এটি যায় না। আপনি নিজেকে ছোট করেছেন এইসব বালখিল্য প্রশ্ন তুলে তার সম্পর্কে। এমনকি হাসিনা 15-16 বছরে যেসব প্রশ্ন তুলেনি, হাসিনা চেষ্টা করেছে ইউনূস সুদখোর, এইসব রক্তচোষা এইসব বলবার চেষ্টা করেছে, এবং সুদ ইসলাম ধর্মের সঙ্গে যায় না, তাই ইউনূসকেও বয়কট করতে হবে, এরকম একটি বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন হাসিনা নিরলসভাবে। আওয়ামী লীগের শেখ হাসিনা, আপনাদের আওয়ামী লীগের নিরলসভাবে চেষ্টা করেছেন তাকে ডিমিন করবার জন্য। তো পারেননি কেন? আলেম সমাজও নেয়নি সেটি। আলেম সমাজ তার পক্ষ অবলম্বন করেছেন। এখন খুব ইন্টারেস্টিং বিষয়টি, আলেম সমাজ তাকে খুবই পছন্দ করছেন, ওয়াজ মাহফিলও তাকে বলা হচ্ছে, তার জন্য দোয়া করা হচ্ছে যে আল্লাহ আজীবন তাকে বাংলাদেশের শাসক হিসেবে চাই আমরা। অনেকবার ঘটেছে গত কয়েক মাসে, কোনো বয়ানে কাজ হয়নি, কোনো ন্যারেটিভ কাজ করেনি। তো আপনিও একই কাজ করছেন, তার ধর্ম পরিচয়, তিনি খ্রিস্টান কি মুসলমান, এইসব প্রশ্নের অবতারণা করেছেন। এবং আপনাকে যখন প্রশ্ন করা হলো
যে আপনি এই বিষয়ে নিশ্চিতভাবে জানেন কিনা, তখন আপনি, এবং নাম বদলাতে হয়েছিল তার সেই কথা আপনি বলেছেন। তো তাকে আপনাকে উপস্থাপক জিজ্ঞেস করছে যে আপনি জানেন কিনা কোন নাম তিনি ধারণ করেছিলেন, তো আপনি বলতে পারেননি। আপনি বলেছেন না, না জেনে বলা ঠিক হবে না। আপনি তো না জেনে অনেক কথাই বললেন। এগুলো তো না জানা কথা, আপনার কাছে কোনো এভিডেন্স নেই, কোনো ডকুমেন্টারি এভিডেন্স আপনি দিতে পারেননি। বলেন উনি যে দিতে পারবেন কেউ চাইলে, আপনি সাবস্ট্যান্সিয়েট করতে পারেননি, এমনিই বলেছেন বলার জন্য বলা। আপনিও কারো পারপাস সার্ভ করছেন। আপনি আমাকে বলেছেন আমি কারো অ্যাসাইনমেন্ট নিয়ে নেমেছি, কারো পারপাস সার্ভ করছি না। আমার ক্ষেত্রে এগুলো সত্যি না, কারণ আমি যা বলছি আমার কাছে এভিডেন্স আছে। যে কোনো কথা আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি আমার কাছে চান আমাকে চিঠি লিখতে পারেন, আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, পত্রিকায় দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে আপনার বিরুদ্ধে আমি কি কি বলেছি সেটা আপনার সম্মানহানি করেছে, এরকম কাজ আপনি করেননি, আমি সেই সব কথা বলেছি। আমার বিরুদ্ধে আপনি ডিফেমেশনের মামলা করতে পারেন, মানহানির, আমি সেটা ফেস করতে রাজি আছি, কারণ সব কিছু আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি। আপনি সেটা বলছেন না, অধ্যাপক ইউনূসের সম্মানহানি করছেন, কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে, কোনো এভিডেন্স নেই, প্রুফ নেই, কিচ্ছু নেই। আপনি বলছেন এরকম একটি কথা প্রচলিত আছে, সেটি কোনো ভালো কথা না। এটা কোন ফ্যালেসিতে পড়ে লজিকের ভাষায় আপনি নিজেই খুঁজে নেবেন, আমার দরকার নেই বলবার। তো আমি মূলত, আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক ইউনূসকে ডিমেইন করবার, আপনি যে ক্যাম্পেইন নিয়েছেন তাকে ডিসরেসপেক্ট করবার যে প্রপাগান্ডা আপনি চালাচ্ছেন, সেভাবে আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে আপনার বিরুদ্ধে আমার কিচ্ছু নেই, ব্যক্তি কলিমুল্লাহর বিরুদ্ধে আমার কিচ্ছু নেই, থাকবার কথাও না। আর আপনি উল্লেখ করেছেন কিছুটা ক্ষোভের সঙ্গে যে আমি আপনার সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছি না জেনে, আপনার মামাকে চাচা বানিয়ে ফেলেছি। আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট প্রফেসর, আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি। ওটা একটা আনইনটেনশনাল এরার ছিল আমার পক্ষ থেকে, ওটা ভুলভাবে আমি মামা না বলে চাচা বলে ফেলেছি, অ্যান্ড আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, আমি দুঃখ প্রকাশ করছি। ওই একটি ভুলই আমি করেছিলাম আপনাকে নিয়ে সেই এপিসোডে, আর কোনো ভুল আমি করিনি। আপনি বলেছেন যে আমি আপনার এই জ্ঞানী মাতুল বা মামাকেও নিয়ে ছোট করে কথা বলেছি, এবং আপনি বলেছেন তাকে নিয়ে আপনি গর্ববোধ করেন। আসলে কি তাকে নিয়ে গর্ববোধ করবার কিছু আছে? আপনি কি কথাটা ভেবে বলেছেন? হ্যাঁ, তারও পাণ্ডিত্যের কোনো অভাব নেই, আমি উল্লেখ করেছিলাম তিনিও একজন স্কলার, পাণ্ডিত। আই ডোন্ট কোয়েশ্চন হিজ স্কলারশিপ অ্যাগেইন, আই কোয়েশ্চন হিজ অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি দ্য ওয়ে আই কোয়েশ্চন ইউরস। আপনার অনেস্টি এবং ইন্টেগ্রিটি নিয়ে যেভাবে আমি প্রশ্ন তুলি, তারটি নিয়েও আমি সেভাবে প্রশ্ন তুলতে চাচ্ছি, তুলেছি। আমি আগেও বলেছিলাম ফার্মার্স ব্যাংক, আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, তখন আপনি ভেবে দেখবেন আসলে আপনি তার সম্পর্কে গর্ববোধ করতে চান কিনা আপনার মাতুল হওয়ার কারণে। ফার্মার্স ব্যাংক তখনও গঠিত হয়নি, হই হই করছে, ফান্ড জোগাড় হয়নি। তো তখন আপনার মাতুল স্বরাষ্ট্রমন্ত্রী, সেই পজিশন ব্যবহার করে তিনি ঢাকা শহরে তার সরকারি বাসায় তিনি চাঁদপুর জেলার সব পুলিশ অফিসারদের ডেকে নিলেন। গোপনে তাদের খবর পাঠানো হলো যে চাঁদপুর জেলার সব পুলিশ অফিসারদের হোম বসের বাসায় চা খেতে যেতে হবে। তারা গিয়েও ছিলেন। যাওয়ার পর তাদেরকে প্রস্তাব দেওয়া হলো, বলা হলো যে আপনার মাতুল একটি ব্যাংক করতে যাচ্ছে। প্রথমেই তাদেরকে খুবই নাটকীয়ভাবে জিজ্ঞেস করা হলো যে তারা জানেন কিনা এরকম একটি এক্সাইটিং ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, অথবা ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব ইতিহাসে সামথিং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাদেরকে প্রথম প্রশ্ন করা হয়। সেখানে পুলিশের ইন্সপেক্টর থেকে শুরু করে এসপি পর্যন্ত অফিসাররা ছিলেন, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড। এবং সেখানে উপস্থিত কয়েকজন অফিসারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সো তাদের কারো কারো কাছে সেই দিনের সেই প্রোগ্রামের অডিও এবং ভিডিও ক্লিপ আছে, আমি রেকর্ড নিয়ে কথা বলছি। তো সেই দিন প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে তারা জানেন কিনা এরকম একটি ঘটনা ঘটছে, হোম বস এরকম একটি ব্যাপার ঘটাচ্ছেন। তো তারা জানতেন না, তারা জেনে খুশি হবার ভান করলেন, প্রিটেন্ড করলেন। তখন তাদের বলা হলো আপনারা কি জানেন প্রাথমিক মূলধন কত লাগবে? তাদের জানবার কথা না, নাসিরউদ্দিন হুজ্জার সেই কিচ্ছার প্রশ্নের মতো। তারা বললেন না, আমরা তো জানি না। তখন বলা হলো, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, অঙ্কটা বোধহয় 25 কোটি বলা হয়েছিল, যে 25 কোটির একটা মূলধন লাগবে। তো জোগাড় হয়নি পুরো টাকাটা, তখনও বাকি ছিল 10 কোটি সম্ভবত। তো সেই ফার্মার্স ব্যাংকের সঙ্গে যুক্ত মিস্টার চিশতি এই বিষয়গুলো তুলেছিলেন উপস্থিত অফিসারদের সামনে। চিশতি কথা বলছিলেন আর কি।
Hombos himself was not talking. He was silent. একটু বিব্রতকর ব্যাপার তো, নিজে থেকে তো বলা যায় না। তো চিশতি, যিনি পরবর্তীতে জেল খেটেছেন, মামলা খেয়েছেন, ফার্মার্স ব্যাংক খাওয়া দাওয়া করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন, সেই জন্যে তো তিনি তুলেছেন এবং বলেছেন যে 10 কোটি টাকার জন্য কি ব্যাংক হবে না? আপনারা কি চান না আপনাদের বস ব্যাংকের মালিক হন? নিশ্চয়ই আপনারা চান। জলদি যার যা অবদান আছে রেখে ফেলুন এবং দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। এই বক্তব্য সেখানে দেওয়া হয়েছে। তো কে কি করেছে সেটা তো আমার জানবার কথা না, আমি জানি না। তবে সেখানে উপস্থিত যে দু একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা খুব আপসেট হয়েছিলেন এবং তারা এই জন্য আপসেট হয়েছিলেন যে আমাদের জেলার লোক উনি এতটা নিচে নামলেন, এতটা অসৎ উনি, যে উনি ব্যাংক করবেন সেই টাকা পুলিশ অফিসারদের কাছ থেকে নিচ্ছেন, আর নিলে কেন নিচ্ছেন, আর তারা টাকা তাকে কেন দিবেন। এবং হ্যাঁ, আশ্বাস দেওয়া হয়েছিল তাদেরকে তাদের পছন্দের পোস্টিং দেওয়া হবে, চয়েস পোস্টিং পাবেন তারা, যার যে জায়গায় ভালো পছন্দ, এরকম একটা আশ্বাস দেওয়া হয়েছিল। তো এই আপনার মাতুল বিদ্যান বা দুর্জন। আর ফার্মার্স ব্যাংকের ইতিহাস তো আমার বলে লাভ নেই, বাংলাদেশের সব পত্রিকাগুলো সাক্ষী। কি হয়েছে সেখানে, আপনার মাতুলের ভূমিকা কতটুকু, আপনি একটু আরেকটু ঘেঁটে নেবেন দরকার হলে। আর আপনাকে যিনি প্রশ্ন করছিলেন, খন্দকার ইসমাইল সাহেব, তিনিও একটু ভুল করেছেন এখানে। তিনি বলছিলেন আমি আপনাকে ফার্মার্স ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট করেছি বা সংশ্লিষ্টতা দেখিয়েছি আপনার। না, আমি আপনাকে সংশ্লিষ্ট করিনি বা আপনার সংশ্লিষ্টতা দেখাইনি। আমি শুধু বলছিলাম যে আপনার মাতুল তিনি কেমন লোক, সেইটি বোঝাবার জন্য সেই রেফারেন্স আনা হয়েছিল। আমি বলিও নি আপনার সেখানে অ্যাকাউন্ট আছে বা আপনি কোনোভাবে দায়ী, বলা হয়নি। তো তার এখানে একটু ভুল ছিল। আমি আপনাকে কোনোভাবেই ইনভলভ করিনি, সেভাবে আমি কথা বলিনি। আর আপনার মাতুল যখন জয়েন্ট ইন্টারোগেশন সেলে ইন্টারোগেটেড হচ্ছিলেন, তখন তিনি পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলছিলেন যে তার পায়ুপথে ডিম ঢুকানো হয়েছিল। তো শুনে আমারও খুব খারাপ লেগেছিল। এটি কোনো ভালো কথা না, অমানবিক কাজ। তো যেই কাজ পরবর্তীতে হাসিনা করেছে, এই দেশের লাখো মানুষের, হাজার হাজার মানুষকে শাস্তি দিয়েছে হাসিনার লোকেরা, এইসব কাজ তাদের সঙ্গে করা হয়েছে। বাট তখন আপনার মাতুলের সঙ্গে করা হয়েছিল। কিন্তু আপনার মাতুল পরবর্তীতে ক্ষমতায় এসে লোকের পায়ুপথে কাঁঠাল ঢুকিয়েছে, নিজে ডিম নিয়েছিলেন, লোকের পায়ুপথে কাঁঠাল দিয়েছিলেন তিনি আপনার সেই মাতুল, যাকে নিয়ে আপনি গর্ব করতে চান, করতেই পারেন। তো এনিওয়ে, এই ছিল বিভিন্ন বিষয়ে আপনার বক্তব্য, এবং কোনো একটি বক্তব্য আপনি আমার ভালোভাবে খণ্ডাতে পারেননি, লজিক্যাল ওয়েতে যাননি, আপনি যেতে পারেননি। তো এটি ঠিক হয়নি আমি বলবো। আর গতকাল 18 জুন বুধবার যে অভিযোগটি আপনার এবং আপনার প্রেডিসেসর যিনি ছিলেন, আপনার পূর্বসূরি উপাচার্য অধ্যাপক A.K.M. নবী, তার এবং আপনার এবং আরো 5 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেখানে আক্তার হোসেন, দুদকের মহাপরিচালক, তিনি কি বলেছিলেন, আপনাদের অভিযোগটা আপনাদের বিরুদ্ধে কি ছিল, ভিডিও শেষ করবার আগে এটা পড়ে শোনাবো একটু। পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন অভিযুক্তরা। সে কথা আমিও বলেছিলাম আমার ভিডিওতে। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতি রেখে 30 কোটিরও অধিক মূল্যের চুক্তি সম্পাদন করেন তারা। ঠিকাদারের বিল থেকে কর্তন করা নিরাপত্তা জামানতের টাকা এফডিআর করে তা লিয়েনে রেখে 4 কোটি টাকার ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়কে গ্যারান্টার করা হয়। আক্তার হোসেন আরও জানান, অগ্রিম অর্থ প্রদানের অনুমোদন না থাকলেও ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়া হয়। এছাড়া বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হয়। এর মধ্যে প্রথম পরামর্শকের ডিজাইন উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক নিয়োগ ও দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ রয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। তো হ্যাঁ অধ্যাপক, আমি আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা আপনার বিরুদ্ধে আমি এনেছিলাম এবং আমার নিজের কোনো বক্তব্য ছিল না। সো দুদকও একই কথা এখানে বলছে এবং সেই 4 বছর 17 থেকে 21 2000 তখনকার পত্রিকাগুলো একই কথা বলছে। তো আপনি বলছিলেন দীপুমণির ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে, তাহলে দীপুমণি ছিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা কর্মকর্তা কর্মচারী তারা ছিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
ইউজিসি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এখন আমিও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাহলে এটি আপনার জন্য খুবই আনফরচুনেট একটি বিষয় আমি বলবো। তো ঠিক আছে, এইটুকুই বলবার ছিল আসলে এই ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আপনিও প্রফেসর।